আর কত সময় নিবি তুই? দেখতে দেখতে তো 13 থেকে 14 দিন হয়ে গেল। আর এদিকে অব্রর বাইর থেকে সবাই তোড়জোড় শুরু করেছে। অব্র অলরেডি কালকের টিকিট বুক করে ফেলেছে। তুই কালকে ওই ছেলেকে সব কিছু বলে দিবি, আর সকালের মধ্যে যেন তোকে আমি এই বাড়িতে দেখি। সন্ধ্যে 7টার সময় ফ্লাইট। ফোনের ও পাশে আরও নিস্তব্ধ। নতুন করে যেন আর কোনো ভুলত্রুটি না হয়। বলেই আরুকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিলেন। আরুর চোখের জলটাও যেন শুকিয়ে গেছে। এই কয়েকদিন ধরে আরও নিস্তব্ধ হয়েই চোখে জল ফেলছে। দীর্ঘ শ্বাস নিয়ে আলমারি থেকে ডায়েরি বের করে লিখতে বসলো আরু। প্রিয়, আপনি কি জানেন যে আপনি মানুষটা বড় অদ্ভুত আমার কাছে? আপনাকে বোঝার সাধ্যটা যেমন কারণেই, তেমন আমারও হয়ে ওঠেনি কখনো। জানি না এই সুযোগ কখনো পাবো কিনা, তবুও না চাইতে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। কখনো নিজের ভালোবাসাটা মুখে প্রকাশ না করলেও হৃদয় থেকে ভালোবাসাটা আপনার জন্যই ব্যক্ত হয়, তা আপনি হয়তো জানেন। যেদিন আপনি আমাকে হাত ধরে টানতে টানতে অচেনা সেই রুমের বিছানায় নিয়ে গিয়েছিলেন, মুখে তখন একরাশ হিংস্রতা ফুটে উঠেছিল, তা আমার চোখে দৃশ্যমান হয়নি। অদ্ভুত এক ভালোবাসা দেখেছিলাম আপনার চোখে আমার জন্য। আমারও তখন বিয়ের কিছুদিন আগে অভ্র ছাড়া কাউকে নিয়ে এতটা ভাবেনি। ভার্সিটিতে আপনাকে দেখেও যে কখনো বিশেষ কোনো অনুভূতি হয়েছে তা নয়, কিন্তু ভালোবাসার সংজ্ঞাগুলো প্রতি মুহূর্ত আপনি আমাকে আপনার নেশায় বড্ড আসক্ত হয়ে পড়েছি। আজ আপনার কথাগুলো বড্ড বেশি মনে করতে ইচ্ছে করছে। আপনি আমাকে বলেছিলেন যে আমার অনুভূতিতে আপনি থাকবেন, আমার আসক্তিতে পরিণত হবেন আপনি, আমার হৃদয়ের মণিকোঠাতে স্থান নেবেন সবটুকু জুড়ে, কেবল স্থান থাকবে শুধু আপনার। সত্যি আজ তাই, তবে অনুভূতিগুলো প্রকাশ্যে আমি ব্যর্থ ছিলাম। দিন আপনাকে একান্ত কাছে টেনে নিয়েছিলাম, সেদিন আবেগের বশে কিনা জানি না, তবে আপনার অশ্রুমাখা চোখগুলো দেখে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব হয়েছিল। আটকে রাখতে পারিনি নিজেকে। আপন করে নিয়েছিলাম আপনাকে কষ্টের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি এনে দেওয়ার জন্য। আর কখনো একান্ত ভালোবাসা হবে কিনা জানি না, হয়তো হবে না, তবে এইটুকু জানবেন আমার সবটুকু জুড়ে শুধু আপনারই স্থান। দূরে থাকলেও আমার ভালোবাসা কমবে না কখনো। শুধু বঞ্চিত হব আপনার সমস্ত স্পর্শ, আপনার আবেগ, অনুভূতি আর ভালোবাসা থেকে, তবে সহ্য করে নিব সব। আপনার পরীক্ষার ওই কয়দিনে নিজেকে শক্ত করে নিয়েছি। জীবন থেকে আর কিছুই বেশি চাওয়ার নেই। জানেন, সব থেকে অবাক হয়ে গিয়েছিলাম যখন আমার বাবা আমাকে এতটা জোর করছিল আপনার থেকে ছেড়ে যাওয়ার জন্য। নিজের বাবা করতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না কখনো। তবুও ভালোই হলো, এত কিছুর মধ্যে সমস্ত কিছু জানতে আর বুঝতে শিখেছি। যখন আপনি এগুলো জানবেন তখন হয়তো আমি হয়ে যাব অন্য কারো। তাই আর ফিরে পাওয়ার বৃথা চেষ্টা না করাই শ্রেয়। আমার আসক্তিতে কেবল আপনি। ভালোবেসে যাব প্রিয়। ইতি আপনার আরু পাখি। ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে আলমারির মধ্যে রেখে দিল। কাগজটা কালকে চলে যাওয়ার সময় রেখে যাবে। দুপুরে আরিশ বাড়ি আসলো না। আরও ফোন করেছিল একবার, তবে জানালো যে দেরি হবে আসতে। রাত 8:30। ড্রয়িং রুমে বসে আছি আরও। হঠাৎই গাড়ির হর্নের আওয়াজ শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিশ বাড়ি এসেছে। আর কিছুক্ষণ মাত্র সময় আছে। আরিশের সঙ্গে কাটাবে, তারপর বিচ্ছিন্ন হয়ে যাবে ওর থেকে। আরিশ ড্রয়িং রুমে প্রবেশ করতেই ওর মা জিজ্ঞাসা করে উঠল, কিরে, এত দেরি হলো কেন? আরিশ ওর মাকে জড়িয়ে ধরেই বলল, এই তো আমি চলে এসেছি। আসলে আজকে সবাই মিলে বিকেলবেলা একটা ছোটখাটো পার্টি করেছিল, তাই সেখানে গিয়েছিলাম। মেয়েটা সেই দুপুর থেকে তোর জন্য অপেক্ষা করছে, কখন বাড়ি আসবি, তাই এখনো খায়নি মেয়েটা। আরিশের মা কথা শুনে আরুর দিকে তাকাতেই দেখল আরও মাথা নিচু করে বসে আছে। চোখ মুখ অনেক শুকনো লাগছে। আরুর দিকে তাকাতেই বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলো আরিশ। এই কয়েকদিনে মেয়েটা কেমন হয়ে গেছে, একেবারে যেন ঝিমিয়ে পড়েছে। তুই
তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের দুজনের জন্য খাবার পাঠাচ্ছি। হঠাৎ করে আরু উঠে গিয়ে রুমের ভিতরেই চলে গেল। আরিশ ওর পিছন পিছন গেল। রুমের ভিতর ঢুকতেই আরিশ পেছন থেকে আরুষিকে জড়িয়ে ধরল। সরি আরু পাখি, আবার অনেকটা লেট হয়ে গেল। আসলে আমি তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আসতে দিল না। সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি। বলেই আরিশকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ কিছু একটা ভেবে হেসে ওয়াশরুমে ঢুকে গেল। রাত যত গভীর হচ্ছে ততই আরিশ আর আরু ভালোবাসায় মেতে উঠেছে। ঘরের কাঁটা যতবার টিকটিক করে বেজে উঠছে, সময়ে জানান দিচ্ছে, ততই আরুষের মনে আরিশকে হারানোর ভয়টাও বেড়েই চলেছে। তবে আরিশের ভালোবাসা পেয়ে যেন সব ভুলে যাচ্ছে আরু। রাত 3:30। আরিশের থেকে কোনো রকমই নিজেকে ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠল আরুষি। বিছানার চাদরটা শরীরের সাথে জড়িয়ে বেলকনিতে গিয়েই দাঁড়ালো। চাঁদের আলো এসে ওর মুখে পড়েছে। চাঁদের আলোতেই সারা শরীর আলোকিত হয়ে যাচ্ছে। চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল আরুষির। পরিবর্তন হচ্ছে জীবনের নিয়মিত সূচি। হয়তো এরপর জীবনটাই পাল্টে যাবে। সব ধারণাগুলো কোনো মতে পরিবর্তন হবে। হাত দিয়ে আলতো করে সাদা পর্দাটা সরাতেই জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা সরাসরি আরিশের মুখে গিয়ে পড়ছে। অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আরিশকে দেখতে অতুলনীয় লাগছে। এইভাবে আরিশের দিকে তাকিয়ে যেন 1000 বছর কাটিয়ে দিতে পারে আরও। চোখ থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়তে থাকায় আর নিজেকে আটকে রাখতে পারল না। ফ্লোরে বসে অনবরত কেঁদেই চলেছে আরও। সকাল 8টা। লাল রঙের শাড়ি পরে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আরও ঘরের মাঝখানে। অপেক্ষা করছে আরিশের জেগে ওঠার। বিগত 1 ঘন্টা ধরে একই জায়গায় এভাবে দাঁড়িয়ে আছে আরও। আরিশকে ডাকার সাহসই পাচ্ছে না। আরিশের ঘুম ভাঙতেই আরও জায়গাটা হাত দিয়ে হাতড়ে দেখল। জায়গাটা ফাঁকা অনুভব করতেই উঠে পড়ল আরিশ। আরিশকে উঠতে দেখেই আরুষির পুরো শরীরটা কেঁপে উঠল। চারিদিকে চোখ বুলিয়ে রুমের মাঝখানে আরুষিকে দেখতে পেল আরিশ। গুড মর্নিং বউ। আর তুমি ওখানে কি করছো? আরিশ কিছু বলছেই না, স্থির দাঁড়িয়েই আছে। আরিশ এবার বিছানা ছেড়ে আরুর কাছে গেল, গিয়ে ওকে জড়িয়ে ধরল। হঠাৎ আরুষি বলে উঠল। আরিশের হাতের বাঁধনটা ধীরে ধীরে আলগা হতে থাকলো। আরুষিকে ছেড়ে দিয়ে বলল, সকাল সকাল মজা করছো আরু পাখি? আমি মজা করছি না, যা বলছি সত্যি বলছি। আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো। আপনাকে আমি ভালোবাসি না, আর আমি মজা করছি না। আপনার সাথে যা যা করেছি সবই ইচ্ছে করে করেছি। আর তাছাড়া আপনাকে যতবার গ্রহণ করেছি ততবার অভ্র আমাকে বাধ্য করেছে, তাই করেছি। অভ্র আর আমি দুজনে ভেবেছি আপনাকে শিক্ষা দেওয়াটা প্রয়োজন ছিল, তাই। আরিশ ঠাস করে আরুষিকে একটা চড় মারল। মজা করার একটা সীমা থাকে, তুমি এবার সব সীমা পার করছো আরু পাখি। আরু উচ্চস্বরে হেসে উঠল আর বলল, মজা তো আমি এতদিন করেছি আপনার জীবনের সাথে। আপনি যা যা করেছেন সবই আপনাকে ফিরিয়ে দেওয়ার পালা। আরিশ রাগে হাত মুষ্টিবদ্ধ করল। তুমি একটা প্রতারক, প্রতারণা করেছো আমার সাথে। ভালোবেসে তোমাকে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু আমার ভালোবাসাকে এভাবে তুমি অপমান করবে তা ভাবিনি। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু তোমার ভালোবাসার নামে প্রতারণার পেছনেও যে এত বড় একটা উদ্দেশ্য আছে তা যদি জানতাম, তবে এত ভালোবাসা তোমাকে দিতাম না, যার তুমি যোগ্যই ছিলে না। কথা দিয়েছিলাম তোমাকে ভালোবেসে রাখার, কিন্তু তুমি কি করলে? যা করেছি বেশ করেছি, আর এখন শুনে রাখুন, আমি আপনার সাথে থাকতে চাই না। বলেই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরও বেরিয়ে যেতে ওকে বলল। আরিশ ছলছল চোখে বলল, এটা মনে রেখো আরু পাখি, কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমার এত বড় ক্ষতি করে তুমি নিজেও কখনো ভালো থাকবে না। আরুষির পিছন ফিরে তাকানোর সাহসই হলো না। চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। আরও চলে যেতেই আরিশ হাতের পাশে থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারল। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে আরিশের। নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে ও। রুম থেকে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে
আরও শরীর কেঁপে উঠল। তবুও আরিশের মুখোমুখি হওয়ার সাহস আর নেই। তাই সব কিছু উপেক্ষা করে চলেই গেল। পুল থেকে আনিকা খান যেতেই রুমে আরুষি কিছুক্ষণ সেখানেই বসেই থাকলো। অনেক কিছুর হিসাব নিকাশ করছেও, সব কিছু বোঝার চেষ্টা করছে। সকল মানুষদের আসল রূপটা ওর সামনে প্রকাশ পেয়েছে। আরিশকে বড্ড কষ্ট দিয়েই ফেলেছে, আর তা দূর করার দায়িত্বটাও সম্পূর্ণ ওর। তাই যা করার ওকেই করতে হবে। তাড়াতাড়ি করে রুমের সামনে গিয়ে গুটি গুটি পায়ে রুমের ভিতরে ঢুকতেই দেখলো রুমের লাইট অফ। ঘরের ভেতরে জ্বলতে থাকা ছোট্ট ডিম লাইটের আলোতে আলোকিত হয়ে যাচ্ছে সব। আরিশ ঘুমিয়ে আছে তা বোঝা যাচ্ছে। ধীরে ধীরে গিয়ে ওর পাশে শুয়ে পড়লো আরও। ও ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কাছে টেনে নেবে, কিন্তু তা হয়নি। ও আরিশের পাশে ঘুমালেও আরিশ একবারও ওর দিকে ফিরেও তাকালো না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো আরও, কিন্তু তাও কিচ্ছু হচ্ছে না দেখে নিজেই আরিশের দিকে সরে গেল। সরে আসতে আসতে একেবারে আরিশের গা ঘষে শুয়ে পড়েছে ও। আরিশ এতক্ষণ ঘুমিয়ে থাকার ভান করছিল। আসলে আরুষির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ও। আর তখন ওর মায়ের সঙ্গে যে আরুষির কথা বলেছিল তার সব কিছুই জানে আরিশ। আরিশ এবার ইচ্ছে করেই আরুর উল্টো দিকে ফিরে গেল। আরও আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, কারণ আরিশ উল্টো দিকে ফিরে আছে। না পেরে আরও কিছুটা আরিশের দিকে সরে যেতে আরিশ খাট থেকে পড়ে গেল। আরিশ ঘুম থেকে জেগে ওঠার ভান করে। আমাকে শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? আরুষি ঠিক বুঝতে পারল না যে সামান্য একটু সরে যাওয়ায় আরিশ কি করে পড়ে গেল। পড়ার তো কথা নয়, আসলে আরিশ ইচ্ছে করেই পড়ে গেছে নিজে নিজেই। আরুষি থতমত খেয়ে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে ফেলিনি। তাহলে তোমার কি মনে হয় আমি নিজে ইচ্ছে করে পড়ে গেছি নাকি? বুঝেছি তোমার ধান্দা ভালো নয়। আমি আর তোমার পাশে শোবো না। কেন? আপনি আমার পাশে শোবেন না কেন? দ্বিতীয়বার খাট থেকে পড়ে যাওয়ার রিস্ক আমি নিতে চাই না, আর তোমার উপর আমার ভরসা নেই। তাই তুমি সোফাতে ঘুমোবে। আরুর সোফাতে ঘুমানোর ইচ্ছেই ছিল না। আরিশ অনেকটা জোর করেই পাঠিয়েছে ওকে। না হলে আরিশ ওকে বলেছিল ঘর থেকে বেরিয়ে গিয়ে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে, কিন্তু সেটা তো আরু কখনোই হতে দেবে না। তাই বাধ্য হয়ে সোফাতেই ঘুমিয়ে পড়লো আরু। আরুষি সোফাতে বারবার এপাশ ওপাশ করছে, কোনোভাবেই ঘুম আসছেই না। আর এদিকে আরিশ মুচকি মুচকি হাসছে আরুর কাণ্ড দেখে। সকালে আরিশ জোরে চেঁচিয়ে বলতে লাগলো, এই যে আপনি আমার পাশে শুয়ে আছেন কেন? আপনাকে না আমি সোফায় শুতে বলেছিলাম? আপনি আবার এখানে কেন চলে এসেছেন আমার কাছে? কেন? আরুষি আরিশের চেঁচামেচিতেই উঠে গেল। তারপর উঠে নিজেকে আরিশের বিছানায় আবিষ্কার করলো। আর আরিশ সেই নিয়ে রামায়ণ মহাভারত রচনা করছে। আরও দেখতে পেল সত্যি তো, আমি এখানে এলাম কি করে? আমি তো সোফাতে ঘুমিয়েছিলাম। আপনার কোনো ভরসা নেই। আপনি শুধু আমার সাথে সাথে ঘোরার জন্য ছটফট করেন, আর এখন নিজেই দোষ আমাকে দিচ্ছেন। আরুষি অবাক হয়ে বিছানা থেকে নামলো। তারপর বলল, আপনার মতিগতি ভালো নয়। আমার প্রথমেই আপনাকে দেখে সন্দেহ হয়েছিল যে আপনি আবার আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আবার আমার কাছে কেন ফিরে এসেছেন তা নিয়ে। আরুষির এবার অভ্রের কথা শুনতে মাথা গরম হয়ে গেল। একে সকাল সকাল আরিশ এসব শুরু করে দিয়েছে, আর তার ওপর অভ্রের নাম জপ। আর এদিকে আরিশ ক্রমাগত আরুষিকে দোষ দিয়েই যাচ্ছে। তাই আরুষি আর না পেরিয়ে তাড়াতাড়ি আরিশের কাছে গিয়ে আরিশের পিছনের চুলগুলো মুঠো করে ধরে নিজের কাছে এনে নিজের ঠোঁটের সাথে আরিশের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আরিশ অবাক হয়নি, কারণ এরকম একটা চমক আরুষের কাছ থেকে আগেও একবার পেয়েছিল। তাই আরুষি যে এরকম কিছু করতে পারে সেটাও জানে। তবে সময়টাকে বেশ ভালোই উপভোগ করছে আরিশ। আরুষির সাথে নিজেও রেসপন্স করছে। দিনের শুরুতেই এমন একটা ভালোবাসার পরশ, আর দিন শেষে এরকম একটা ভালোবাসার পরশ পেয়েও সময়টাকে শেষ করতে চায়। হঠাৎ আরুষির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। তাই যখন আরিশকে ছেড়ে দেবে তার আগেই আরিশের ঠোঁটে চুরি একটা কামড় দিল। এতদিন কেবল আরিশ দিয়েছে, আর আজকে ওর আরিশের প্রতি এক প্রকার রিভেঞ্জ নেওয়া হয়েই গেল। আরুষি ঠোঁটে কামড় দিতে আরিশ ব্যথা পেলেও তা প্রকাশই করল না।
বরং উল্টো আরুকে নিজের কাছেই টেনে নিয়ে ঠোঁট দুটোকে আরও শক্ত করে চেপে ধরল। আরুষের একটা কামড় দেওয়ার পর আরিশ যে এরকম একটা ব্যবহার করবে সেটাও ভাবেইনি। ড্রয়িং রুমে বসে আছে আরু, মুখে এক রাশ চিন্তার ছাপ। কারণ আজকে সকালে ও জানতে পারলো যে বাড়িতে নতুন গেস্ট আসবে, আর সেটা হলো আরিশের খালাম্মা আর তার মেয়ে। তার মেয়েটা হলো তার ননদ। আর ননদরা যে অত্যন্ত একটা ডেঞ্জারাস জাতীয় বস্তু সেটা আরও খুব ভালো করেই জানে। ও নিজের ফুপিকে দেখেই বুঝেছে। আরুষের ফুপি যখনই ওদের বাড়িতে আসেন সারা দিন আরুষের মাকে খাটান আর দোষ গুণের বিচার করতেই থাকেন। আরুষের মা মুখ ফুটে কখনো তার প্রতিবাদ করেই না, সব কিছু অন্যভাবে সহ্য করে নেন। তাহলে এখন কি এই সমস্ত ঘটনার সাথে আরুষিকেও মুখোমুখি হতে হবে? এমন হাজারো প্রশ্ন ওর মাথায় ঘুরছে। আরিশের মা রান্নাঘর থেকে আরুষিকে ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন। একটা অদ্ভুত চিন্তা হচ্ছে এই আরুর, সেটা উনি বেশ ভালোই বুঝতে পারছেন। তবে এই মুহূর্তে আরুষিকে সাপোর্ট করতে পারছেন না উনি। তাহলে মেয়েটাকে শিক্ষা দেওয়া যাবেই না। উনিও চান যে আরও সব কিছু থেকে শিক্ষা নিক, যাতে ভবিষ্যতে আর কখনো এই ধরনের ভুল না করে এবং নিজের ছেলে মেয়েকেও সেই শিক্ষাই দিতে পারে, যাতে তারা সঠিক পথেই চলে। সানা সিঁড়ি দিয়ে নামছে আর ফোনের দিকে তাকিয়ে হাসছে। তা দেখে আরুষির আর বুঝতে অসুবিধা হলো না যে আরাবকে নিয়ে কিছু একটা ভাবছে। সানাকে এখন প্রায় দিনই খুব খুশি খুশিই দেখায়। সেই দিনের পর থেকেই সানা আরুর সঙ্গে ভালো করে কথাই বলছে না। সেটা আরু বেশ ভালোই লক্ষ্য করেছে। ওর খুব কষ্ট হচ্ছে, কারণ সানা ওর সঙ্গে কথাই বলছে না। সেই কলেজ লাইফ থেকেই সানাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। আজ একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে ওকে। সানা একবার আর চোখে তাকিয়ে দেখে নিল ড্রয়িং রুমের টেবিলে বসে আছে আরু, আর আরুষিকে দেখিয়ে সোফাতে গিয়ে বসলো। আরুষিও এবার ধীরে ধীরে হেঁটে সানার কাছে গিয়ে ওর পাশে বসে পড়ল। আরু বসতেই সানা কিছুটা সরে গেল। তারপর আবার আরুষি সানার দিকে খানিকটা সরে গেল। সানা আর একটু দূরে সরে যেতে আরুর খুব রাগ হয়ে গেল। সানার হাত ধরে টেনে নিয়ে ওর কাছে বসালো আরু। আমার থেকে এভাবে দূরে দূরে বসছিস কেন? আমি কি মানুষ না নাকি? আমি একটা ভুল করেছি বলে তোরা সবাই এরকম ব্যবহার করবি আমার সাথে? আরুর চোখে জল চলে এসেছে প্রায়। ও খুব ইমোশনাল, আবেগটাকে প্রাধান্য দিতে চলে। সানা আর যাই হোক আরুর কষ্টটাকে সহ্য করতে পারে না, তাই সামান্য কিছুটা নরম হয়ে আরুকে বলল, এভাবে কান্নার কি আছে? আমি কি তোকে কিছু বলেছি? আমি কাল থেকে দেখছি তুই আমার সাথে কথা বলছিস না। মানছি আমি একটা ভুল করেছি, তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? সানা কিছু একটা ভেবে বলল, আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, এবার তো আমার হাত ছাড়। আরুষি সানাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে ছাড়বো না। আমি জানি তুই আমাকে এখনো ক্ষমা করিসনি। সানা মনে মনে বলল, এই মেয়েটা দেখছি আমাকে মেরেই ছাড়বে। ও কি জানে না যে আমি ওর উপরে রাগ করে থাকতে পারি না? আচ্ছা বলছি তো, আমি রেগে নেই, এবার তো ছাড়। অবশেষে অনেক বলার পর আরু ছেড়ে দিল। কিছুক্ষণ পর আর নিজের কৌতূহল চেপে রাখতেই না পেরে আরু সানাকে জিজ্ঞেস করলো। আরুষি একটু কিন্তু কিন্তু করে বলে, যারা আসছে মানে ওনার খালাম্মা আর বোন, ওনারা কি ভালো নাকি টিভি সিরিয়ালে যেমনটা হয় তেমনই? আরুষির কথা শুনে সানার খুব হাসি পাচ্ছে। তারপর সামান্য একটু থেমে বলল, ওনারা কেমন আসলেই তুই বুঝতে পারবি, কিন্তু একটা কথা শুনে রাখ, ভাইয়াকে একটু রাইসা আপুর থেকে দূরে দূরে রাখিস। রাইসা আপু ভাইয়াকে খুব পছন্দ করে, আর ভাইয়াকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এখন ভাইয়ার সঙ্গে তোর ঝামেলা চলছে, তাই কিছু বলা যায় না। ভাইয়া ওকেও বিয়ে করে নিতে পারে। আরুষিকে শুনিয়ে শুনিয়ে বলল কথাগুলো। আরুষি শুনেই যেন চমকে উঠল, কারণ ও ভেবেছিল অন্যরকম বিপদ। কিন্তু এখন দেখছে এ তো সম্পূর্ণ আলাদা কেস। এখন ও সব কী করে ঠিক করবে তা নিয়ে এক প্রকার চিন্তায় পড়ে গেছে। আর যদি সত্যি রাইসাকে বিয়ে করে আরুকে ডিভোর্স দিয়ে দেয় আরিশ, তখন তা কিছুতেই হতে দেবে না ও। আরিশকে কোনোভাবেই ছাড়বেই না ও। অনেকক্ষণ হয়ে গেছে আরিশ এয়ারপোর্টে দাঁড়িয়েই রয়েছে। 9:30টার ওদের আসার কথা ছিল, এখন 10টা বাজে। ফ্লাইট যে আধ ঘন্টা লেট করেছে তার খবরটা আগেই পেয়েছিল আরিশ। বিরক্তি লাগছে প্রচণ্ড।
তবে সকালবেলা আরুষের সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এখন বেশ ভালোই লাগছে। হাজারো বিরক্তির মাঝেও বারবার আরুষের কথাই মনে পড়ছে আরিশের। অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে মুচকি হাসছে। হঠাৎ দূর থেকে কেউ দৌড়ে এসে যেন আরিশের উপর ঝাঁপিয়ে পড়ল। এটাই একটা কিছু অনুভূতি হলো আরিশের। বুঝতে অসুবিধা হলো না যে রাইসার কাজ। আরিশের গলা জড়িয়ে ধরল রাইসা। কতদিন পরে তোকে দেখলাম জানিস, আমি এখানে আসার জন্য কত এক্সাইটেড, কত প্ল্যান আছে। সব থেকে খুশি হয়েছি তোকে পেয়ে। আরিশের খালামা দূর থেকে হাসতে হাসতে বললেন। কেমন আছো আরিশ? আরিশ নিজেকে রাইসার থেকে ছাড়িয়ে বলল। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? উনি আরিশের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করে সবাই সুখী হলে আমিও খুশি। আরিশ বুঝতে পারল যে উনি কী বোঝাতে চাইছেন, তাই একটু গলা ছিঁড়ে কেসে বলল, দেরি হচ্ছে আমাদের। এমনিতেই তোমাদের ফ্লাইট অনেক লেট করেছে। আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। চিন্তা করবে, তাড়াতাড়ি চলো বলেই গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তায় রাইসা আরিশের সঙ্গে বকবক করতে করতে এসেছে। আরিশ কেবলমাত্র হ্যাঁ হুঁ করছে আর মাথা নাড়াচ্ছে। আর রাইসা আছে নিজের তালে, আর ওর সঙ্গে যোগ দিয়েছে আরিশের খালাম্মা। রাইসা বুঝতে পারল যে আরিশ ওকে সামান্য কিছুটা হলেও ইগনোর করছে। মনে মনে ও ভেবেই নিয়েছে একবার আরিশকে সঙ্গে ওর বিয়েটা হয়ে গেলেই তারপর সব কিছু ঠিকঠাক করে নেবে। এয়ারপোর্ট থেকে আরিশের বাড়ি প্রায় ৪৫ মিনিটের ডিস্টেন্স। তাই ৪৫ মিনিট পর আরিশ ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির হর্ন দিতেই সবার মধ্যে উৎফুল্লতা আর ব্যস্ততার। তার মধ্যে উদাস হয়ে বসে আছে আরও। ওর যেন কিছুতেই ইন্টারেস্ট লাগছেই না ব্যাপারটা নিয়ে। যখন থেকে শুনেছে যে রাইসা নাকি আরিশকে পছন্দ করে, তখন থেকেই মনের মাঝে গভীর চিন্তা চলছে যে কি করে রাইসার থেকে দূরে রাখা যায় আরিশকে। গাড়ি থেকে লাগেজপত্র বাড়ির সার্ভেন্ট বার করে নিতেই হঠাৎ রাইসার চেঁচানোর শব্দ আরিশের কানে এলো। সঙ্গে সঙ্গে রাইসার দিকে তাকিয়ে দেখলো যে ও মাটিতে পড়ে গেছে। আরিশ তাড়াতাড়ি করে রাইসাকে তুলে ধরে। কি হয়েছে তোর? আর পড়লি কিভাবে? রাইসা এমন একটা ভাব করছে যেন ও ব্যথায় কথাই বলতে পারছে না। পায়ে কি ব্যথা পেয়েছি? কি হলো রে মা তোর হঠাৎ? এতক্ষণ তো ঠিকই ছিলি তুই। সেই তো, তুই হঠাৎ পড়লি কিভাবে? রাইসা আরিশের দিকে ইশারা করলো, ওর পায়ের দিকে ইশারা করলো। যা ঠিকই বোঝা যায় যে লম্বা হিল পরার কারণে পা মুচকে গেছে। কি দরকার এসব পড়ার? এমনিতেই তো তুই লম্বা। আরে কখনোই এরকম হয় না, কিন্তু আজকে কিভাবে হলো জানি না। কিন্তু আমি এখন হাঁটবো কিভাবে? আরিশ বাঁকা চোখে রাইসার দিকে তাকিয়ে। তুই কি আমাকে এখন কোলে নিতে বলছিস? সঙ্গে সঙ্গে রাইসা খুশি হয়ে বলল। হ্যাঁ, আমাকে তুই কোলে নে, না হলে আমি যাবো কিভাবে? আরিশ মনে মনে কিছু একটা ভাবলো। তারপরেই রাইসাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। রাইসা তো বেজায় খুশি, আর তার সঙ্গে আরিশের খালাম্মাও। আরিশের রাইসাকে কোলে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যখন সকলের সামনে ওকে নিয়ে যাবে তখন আরুষি তখন বেশি অবাক হয়ে যাবে আর চলবে। সেই দৃশ্যটা আরিশ একবার দেখতে চায়। একটু হলেও বেশ মজা নেওয়া যাবে এটা ভাবলো। আরিশ রাইসাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে সবার চোখ যেন অপ্রত্যাশিতভাবে ছানা বড়া হয়েই গেল। সব থেকে অবাক হলো আরও। আরিশকেও যে এইভাবে রাইসার সঙ্গে দেখবে সেটা হয়তো আন্দাজ করতেই পারেনি আরও। আরিশ রাইসাকে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজেও ওর পাশেই বসলো। কি হয়েছে রাইসার? আর বলিস না, আসার সময় মেয়েটার পা মুচকে গেছে, তাই আরিশ ওকে কোলে করে নিয়ে আসলো। না হলে এতটা রাস্তা আসতো কি করে? কথাটায় কিছুটা মশলা মাখিয়ে উনি বললেন যাতে সবাই একটু অবাক হয়। সানা রাইসার পাশে গিয়ে বলল। এখন ঠিক আছো আপু? হ্যাঁ, এখন ঠিক আছে। আর আরিশ আমাকে কোলে করে না আনলে যে কি হতো। রাইসা এতক্ষণে আরুষিকে খেয়াল করেনি। ও জানে যে আরিশের বিয়ে হয়ে গেছে। আসার কিছুক্ষণ আগে ওর মা ওকে বলেছে। কথাটা শুনে প্রচণ্ড রেগে গিয়েছিল রাইসা। প্ল্যানের মধ্যে ছিল বলে সিন ক্রিয়েট করতেই পারেনি, না হলে একটা লজ্জার ব্যাপার ঘটেই যেত। আরুষিকে দেখে মনে মনে রেগে ফেটে পড়েছে রাইসা। এই যে সেই মেয়ে যাকে
তুই আরিশের গলায় ঝুলিয়ে দিয়েছিস। মেয়েটার কোনো শিক্ষা আছে বলে তো মনে হয় না। বাড়িতে যে একজন মুরব্বি এসেছে তাকে সালাম করতে হয় সেটুকুই শিক্ষা মেয়ের মধ্যে নেই। কেমনভাবে দাঁড়িয়ে আছে এখনো। আর আমার রাইসাকে তো এইসব কথা দ্বিতীয়বার বলতে হয় না। রাইসাও রাগে ফুঁসতে ফুঁসতে এবার বলেই ফেলল, কী দেখে তুই এই মেয়েকে বিয়ে করেছিস? তোর চয়েস বলে কিচ্ছু নেই নাকি? আর তাছাড়া তুই আমার জন্য আর কদিন অপেক্ষা করতে পারলি না? শেষমেশ এই মেয়েকে বিয়ে করলি। আমি জানি এই মেয়েটি কোনো জাদু মন্ত্র করে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, নাহলে তুই কখনো বিয়ে করতে রাজি হতিস না। রাইসা আর আরিশের খালাম্মার বলা কথাগুলো আরুর বুকে এসে যেন তীরের মতো বিঁধছে। সবে মাত্র হলো ওনারা এসেছেন, আর এসে এত খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছেন। আরও যা ভেবেছিল এরা তার থেকেও আরও বাজে ব্যবহার করছে ওর সাথে। কথাগুলো শুনে আরুর খুব খারাপ লেগেছে। তবে আশা রেখেছিল মনে মনে যে আরিশ এই সবের প্রতিবাদ করবে, তাই ও কিছু বলেনি, চুপ করেছিল। আরিশের কথা বলার জন্য অপেক্ষা করছিল আরুষি। কিন্তু অনেকক্ষণ রাইসার এই সমস্ত কথার বলার পরও আরিশ একটা কথাও বলল না, চুপ করেই আছে। আর তা থেকেই আরও চোখের কোণে জল চলেই এলো। রাইসা বলতে শুরু করেছে আর থামার নামই নেই। দেখেই আরিশ বলল, ছাড় না রাইসা, সব সত্যি না হয় সকলের সামনে নাই বা বললি। আরিশের কথাটা শুনে আরও চোখে জল নিয়ে আরিশের মুখের দিকে তাকালো। কারণ আরিশ যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা, সত্যিটাকে এড়িয়ে গেল। আরিশ ওকে জোর করে বিয়ে করেছে সেটা আর বলল না, বরং আরুকে দোষারোপ করলো। আমি ঠিক জানতাম যে এই মেয়ে ছলে বলে কৌশলে তোকে বিয়ে করেছে, না হলে এই মেয়ের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তুই চিন্তা করিস না, আমি এসে গেছি, আর কিছু হতে দেব না। একে তো রাইসা আর রেনু খান দুজন মিলেই নানান বাজে বাজে কথা শোনাচ্ছে আরুকে, আর তার উপর আরিশও তাদের সঙ্গে সঙ্গে তাল মিলাচ্ছে। দেখি আরু পারল না নিজেকে আটকাতে। চোখের জলগুলো বাদ ভেঙে চিবুক বেয়ে গড়িয়ে পড়েছে টপ টপ করে। আরু তাড়াতাড়ি করে রুমে চলে গেল। ভাইয়া তুই এসব সানা আর কিছু বলবে তার আগেই আরিশ সানাকে থামিয়ে দিয়ে রুমে চলে গেল। আরিশ রুমে গিয়ে দেখলো আরু বিছানার উপরে বসে গুটিসুটি হয়ে ফুপিয়ে ফুপিয়েই কাঁদছে। আর কান্নার ক্ষীণ শব্দটা হালকা ওর কানে ভেসে আসছে। মানুষ তার মনের ভিতরের কষ্ট দূর করতে যেভাবে কান্না করে, আরুও ঠিক সেভাবেই কাঁদছিল। আরিশ এসেই আরুর সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর আরু এদিকে কেঁদেই চলেছে ক্রমাগত। আরু চলে ভেজা চোখ দিয়ে টিপ টিপ করে আরিশের দিকেই তাকালো। দেখতেই যেন আরুর রাগটা দ্বিগুণ হয়ে গেল। চোখে এখন কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া সমস্ত কথাগুলোই ভাসছে। আরিশকে দেখেই যেন রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই বিছানা থেকে নেমেই আরিশের জামার কলার ধরে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় ওই মেয়েকে কোলে নেওয়ার? জানেন কিভাবে আপনাকে জড়িয়েছিল? আপনার শরীরে স্পর্শ রয়েছে। কেন থাকবে? আপনার উপর শুধু আমার অধিকার, আর কারো নয়। আর আপনি তখন সবার সামনে এভাবে মিথ্যা বললেন কেন যে আমি আপনাকে জোর করে বিয়ে করেছি? সত্যিটা বলার সাহস কি আপনার নেই? আপনি কি পারতেন না আমার হয়ে কথা বলতে? এতক্ষণ রেগে রেগে কথাগুলো বলছিল আরু, কিন্তু এখন আর নিজেকে পারছে না সামলাতে। তাই এবার অঝরে কেঁদেই দিল আরুষি। আরুষির চোখের জল দেখে এমনিতেই আরিশ বুকের মধ্যে চিনচিনি ব্যথা অনুভব করে। আর তার উপরে নিজেই সেখানে প্রতিবাদ না করে এখন আরিশকে জড়িয়ে ধরে কাঁদছে। আরিশ ভেবেছিল আরও হয়তো নিজের অধিকারের জন্য রাইসাকে উল্টো 2-4টে কথা শুনিয়ে দেবে। আরুষির রূপটা দেখার জন্যই আরিশ আরুর সাথে এই সমস্ত কাজ করলো। কিন্তু এতেই হিতে বিপরীত হলো। এখন আরও ক্রমাগত কেঁদেই চলেছে, আর তার প্রত্যেক কষ্টের ব্যথা অনুভব করছে আরিশ নিজে। আরিশ আবার আরুষিকে কোলে তুলে নিয়ে বিছানায় ওর উপরেই ফেলে দিল। হঠাৎ আরিশের দিক থেকে এমন একটা প্রতিক্রিয়ায় আরও চমকেই গেল। যতক্ষণে ও আরিশকে কিছু বলতে যাবে তার আগেই আরিশ ওর 2 হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরেছে। ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে এসে বলল, আমাকে দোষারোপ করছো তুমি? নিজের অধিকারটা নিজে বুঝে নিতে পারো না? তুমি কি পারতে না সত্যের জন্য প্রতিবাদ করতে? নিজে তো মুখ লুকিয়ে চলে এলে। এতে যে প্রতিপক্ষ আরও সুযোগ পায় তা কি বোঝো না? কবে সমস্ত কিছু বুঝতে শিখবে? তোমাকে সব কিছু বোঝানোর দায়িত্বটা কি আমার?
কথাগুলো অত্যন্ত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আর প্রত্যেকটা কথার আওয়াজ শুনি আরুর বুকের ভিতর থক করে উঠল। নিজের অধিকারটা বুঝতে শেখো। এমন কিছু করো না যাতে কেউ তোমার জায়গায় নিজের ভাগ বসিয়ে নেয়। তবে সেই দিন কিন্তু বড্ড বেশি আফসোস করতে হবে তোমাকে, আরু পাখি। বলে আরুষির গলায় জোরে একটা কামড় দিল। আরুষি যেন এতক্ষণ আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। হঠাৎ আরিশ জোরে কামড়ে নিতে আহ করে চেঁচিয়ে উঠল। নিজেকে যে আরিশের থেকে ছাড়াবে সে শক্তিটুকু নেই ওর। আরিশ ওর হাত দুটোকে চেপে ধরে রেখেছে। তোমাকে আমি কষ্ট দেব, বকবো, আর তারপর আমি তোমাকে ভালোবাসবো। আর এই বিষয় নিয়ে যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তা মুছে ফেলাই ভালো। কারণ তোমার উপর শুধু আমার অধিকার, শুধু আমার। বলে কামড় দেওয়া জায়গায় গভীরভাবে একটা কিস করে আরুষিকে ছেড়ে উঠে গেল। আরিশের কার্যক্রমে যেন আরুষি হতভম্ব। একটা মানুষ কতভাবেই কত রূপেই নিজেকে প্রকাশিত করে, তা হয়তো আরুষিকে না দেখলেই বুঝতেও পারত না আরু। আনিকা খানের সঙ্গে রান্নাঘরে কিছু টুকটাক কাজ করছে আরু, যদিও বা উনি করতে দিতে চাননি, তবু আরুষি নিজে থেকেই জোর করেই করছে। মাঝে মাঝে হাতে হাতে কাজ করে দিতে ওর বেশ লাগে। আগে ওর মায়ের সঙ্গে কাজ করেই দিত, তবে আজকে ওর মাকে বড্ড মিস করছে। ওর বাবা ওর প্রতি এমন খারাপ ব্যবহার করলেও ওর মা কখনো ওর প্রতি এমন ব্যবহার করেনি। কথাগুলো ভাবতেই আরুষির চোখে জল চলে এলো, তবুও নিজেকে সংযত করে নিয়ে আবার নর্মাল হয়ে গেল। আরিশ রুমের ভেতরে ল্যাপটপে কাজ করছে, আর রাইসা সানার সঙ্গে গল্প করছে। আর আরিশের খালামা রুমের মধ্যেই শুয়ে আছেন। এতটা লং জার্নি করার পর উনি বেশ ক্লান্ত। হঠাৎই রুম থেকে আওয়াজ এলো কফি বলে। তা শুনেই আনিকা খান বললেন, আরুমা, আমি খুব ব্যস্ত, তো তুই কি একটু ফ্লাক্সের মধ্যে থাকা কফিটা ওদের দুজনকে একটু দিয়ে আসবি? আচ্ছা মামনি, আমি দিয়ে আসছি। বলেই 2 কাপ কফি ঢালো, আর ইচ্ছে করে রাইসার কফিতে 4 চামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিল। আরও সেই কফিটা নিয়ে যাচ্ছে ওদের কাছে, আর বলছে মনে মনে, আমার জামাইয়ের কোলে ওঠা বড্ড শখ, তাই না? এবার আমি দেখাচ্ছি মজা। সানা কফিতে চুমুক দিয়ে টিভির দিকে মন দিল। আরুষি অপেক্ষা করে আছে যে রাইসা কখন কফিতে চুমুক দেবে। তবে বেশিক্ষণ আর দেরি না করে রাইসা কফিটা মুখে দিতেই চোখ মুখের অবস্থা বেহাল হলো। চোখ মুখ লাল হয়ে গেছে। জোরে চেঁচিয়ে উঠল রাইসা। এই মেয়ে, তুমি এটা কি বানিয়েছো? এটা কি কফি না অন্য কিছু? ওর চেঁচামেচি শুনে আরিশ নিচে নেমে এলো। দেখতে গেল ও যে কি হচ্ছে আসলে। আরিশ এসে দেখে রাইসার অবস্থা খারাপ। কিন্তু আমার কফিটা তো ঠিকই আছে। আরিশ আরুষির দিকে চেঁচিয়ে বলল, কি মিশিয়েছো তুমি কফিতে? রাইসার চোখ মুখ তো লাল হয়ে গেছে। তো ঝাল মিশিয়েছে কেন তুমি ওর কফিতে? আমি কিছু করিনি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তুমি যখন মিথ্যে বলছো না, তাহলে তুমি কফিটা খেয়ে দেখাও। আর যাই হোক, আরুষি কফিটা তো খাবেই না। অনেকবার না না করলো, কিন্তু এবার আরিশ জোর করে কফিটা খাইয়ে দিল আরুকে। কফিটা খেয়েই আরুর খুব বাজে অবস্থা। যেখানে রাইসা কফিতে একটা চুমুক দিয়েছে, সেখানে আরও সমস্ত কফিটাই আরুকে খাইয়েছে। শরীরটা যেন জোরে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আরুর। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, আর অস্থিরতা কাজ করছে গোটা শরীরের মধ্যে। আরশি আর দেরি না করে দৌড়ে রুমে গেল। আরিশ ভেবেছিল রাইসা হয়তো মিথ্যে কথা বলছে আরুষিকে কথা শোনানোর জন্য, কিন্তু আরুষি যে সত্যি কফিতে ঝাল মিশিয়েছে সেটাও বুঝতেই পারেনি। আরিশও পিছনে পিছনে গেল, কারণ আরুষির অবস্থা বেহাল। ওয়াশরুমে গিয়ে হর করে বমি করে দিল আরুষি। শরীর ক্রমশ নিটিয়ে আসছে, আনছান আনছান করছে ও। আরিশ রুমে ঢুকে দেখলো যে আরুষি বমি করছে। আরিশ ওয়াশরুমে ঢুকে আরুষির হাত মুখ ধোয়ালো, তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে দিল, দিয়ে আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো জোর করে। একেই আরুর ঝালে বেহাল অবস্থা, তার উপর আরিশ ওকে জোর করে সব কিছু করাচ্ছে। আরিশকে বাধা দিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন আরিশ আরুষিকে ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। আরুষি ছটফট করছে ঝালে। আরিশ আরও শক্ত করে চেপে ধরে আছে আরুকে। দুজনেই ভিজে যাচ্ছে। হঠাৎ করেই আরুষির ছটফটানিটা বন্ধ হয়ে যেতেই আরিশ আরুর দিকে তাকিয়ে দেখল আরুষি জ্ঞান হারিয়েছে।